ভারতের দখলকৃত নদী যে কৌশলে ফিরে পেল বাংলাদেশ। এটা গত কয়েক দশকের মধ্যে এত বড় কাজ আর হয়নি। কইয়ের তেল দিয়ে কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা। তাহলে আজকের দিনে যে অ্যাকশনে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন? ইলিয়াসের সক্ষমতা দেখে জাতীয় অবাক। সামনে আরো বড় কিছু ঘটাতে পারেন, বড় কিছু করতে পারেন, আরো বড় চমক আসে। যারা মেজর ডালিমকে সত্যিকারের মেজর ডালিম বলে মানতে চান না, ওই কুলাঙ্গারদের জন্য আজকের একটি জবাব আপনাদেরকে সর্বপ্রথমে দিয়ে নিচ্ছি। তুই যাকে বাবা বলস সে যে তোর বাবা, এটার গ্যারান্টি কি? দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আর এরকম আপডেট নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। তো দর্শক, আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতের দখলকৃত নদী যে কৌশলে ফিরে পেল বাংলাদেশ, ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ঘটনার খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, থাকুন আমার সঙ্গে। ফেলানি মোদের মায়ের পেটের বোন, বোনের জন্য ভাইয়েরা দেবে জীবন। আজ ঐতিহাসিক 7ই জানুয়ারি, ফেলানি হত্যা দিবস। আজ থেকে 14 বছর আগে 2011 সালে ফেলানিকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এর বিচার আজ পর্যন্ত হয়নি। 14 বছর পেরিয়ে গেছে, বিচার নিয়ে নানা চালবানা হয়েছে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুরে এই ঘটনা ঘটে। অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে ফেলানি সীমান্ত কাঁটাতারের পিলার পার হতে চেয়েছিলেন। ঠিক যখন পার হতে যাচ্ছিলেন মই দিয়ে কাঁটাতারের বেড়া, ওই মুহূর্তে বিএসএফ এর সদস্য অমিয় ঘোষ গুলি চালায় এবং ফেলানি শহীদ হন। এই যে ফেলানিকে হত্যা করা হলো, তার দেহটি কিন্তু কাঁটাতারে ঝুলেছিল। সেই সময় অনেকে বলেছে কাঁটাতারের বেড়ায় আসলে ফেলানি ঝুলে নেই, ঝুলে আছে বাংলাদেশ। মানে এই কথার মধ্য দিয়ে বাংলাদেশ যে অরক্ষিত সেটি অনেকে বোঝাবার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, এইরকম একটা মুহূর্তে ঐতিহাসিক আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা কি? এই ঘটনার বর্ণনা দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের নাম মাটিলা। ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কোদালিয়া নদী। এই নদী বাংলাদেশেরই, কিন্তু 1961 সালের পর থেকে সুদীর্ঘ কাল ধরে এই নদী দখলে রেখেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কি কারণে দখলে রেখেছিল তাও আমি আপনাদেরকে বলবো। 1961 সালে ভারত বাংলাদেশের যে সীমানা মানচিত্র তৈরি করা হয়, সেই মানচিত্রে সুস্পষ্টভাবেই দেখা যায় যে কোদালিয়া নদী এটা বাংলাদেশের শূন্য সীমান্তে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের অংশের মধ্যে অন্তর্গত। 61 সালের পর যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, তখন এই কোদালিয়া নদীর পাশে যে জনবসতি গড়ে উঠেছিল, নানা কারণে প্রয়োজনে জনবসতি ধীরে ধীরে আরো বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। ফলে কোদালিয়া নদীর পাড়ে আর বাংলাদেশের মানুষের জনসমাগম দেখা যায় না। এই সুযোগে বিএসএফ আস্তে আস্তে কোদালিয়া নদীর বিরাট এবং বিপুল একটি অংশ দখল করে নেয়। আমরা বিভিন্ন তথ্য মারফত জেনেছি, যখনই বাংলাদেশিরা এই নদীতে মাছ ধরতে বা চাষাবাদ করতে যেত, তখনই বিএসএফ বাধা দিত, গুলি করত, হত্যা করত। এ নিয়ে নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো বিজেপি এবং বিএসএফ এর মধ্যে। তাহলে এতদিন পর সেটা কিভাবে উদ্ধার হলো? এটাও একটা চাঞ্চল্যকর ঘটনা। আটান্ন বিজেপির কর্মকর্তারা হঠাৎই ভাবতে থাকেন যে এই কোদালিয়া নদীর আসলে মালিকানা কার। আটান্ন বিজেপির চৌকস কর্মকর্তারা অনুসন্ধান চালাতে থাকেন। তারা 1961 সালের ভারত বাংলাদেশের সীমানা মানচিত্র, অন্যান্য স্থানীয় নথিপত্র, ভূমি সংক্রান্ত সকল কাগজ অনুসন্ধান করে দেখেন যে এই কোদালিয়া নদীটি আসলে বাংলাদেশের। এটা অবৈধভাবে বিএসএফ দখল করে রেখেছে। এইসব তথ্য উপাত্ত সংগ্রহ করার পর আটান্ন বিজেপির চৌকস কর্মকর্তারা সোমবার, মানে আজকে তো মঙ্গলবার, গতকাল সোমবার তারা ওই মাটিলা এলাকার জনসাধারণকে নিয়ে বিএসএফ যেখানে অবস্থান করছিল সেখানে হাজির হয়ে ওইখানকার বিএসএফ এর কর্মকর্তার সামনে এইসব তথ্য প্রমাণ তুলে ধরে। এই তথ্য প্রমাণ তুলে ধরবার যে ভঙ্গি এবং যুক্তি, সেটা এতটাই অকাট্য ছিল, এগুলোকে অগ্রাহ্য করার কোনো ধরনের উপায় ছিল না বিএসএফ এর সদস্যদের। ফলে 2-3 ঘন্টা এ নিয়ে তর্ক বিতর্ক, পাল্টা যুক্তি চলে। শেষমেশ নতি স্বীকারে বাধ্য হয় বিএসএফ, কারণ সেখানে অটল হয়ে সীমান্ত রক্ষীদের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছিলেন এলাকাবাসী, মাটিলা গ্রামের সাহসী মানুষ।
ফলশ্রুতিতে বাধ্য হয়েই এই কোদালিয়া নদীর বিপুল দখলকৃত অংশ ছেড়ে ওই প্রান্তে চলে যায় বিএসএফ। উদ্ধার হবার সঙ্গে সঙ্গে বিজেপি জায়গাটিকে নিজেদের আয়ত্তে নেয়, টহল বাড়ানো শুরু করে। ইতোমধ্যে সেখানে জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভ্রাম্যমান যানবাহনের মাধ্যমে যেন সার্বক্ষণিক টহল দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। এটাকে বলা হচ্ছে অল টেরিবেন ভেহিকেল বা বিজেপির ভাষায় এটিভি, এটিকেও বরাদ্দ দেওয়া হয়েছে যেন দখলকৃত এই নদীটি। এটা তোর সত্যিকারের বাবা কিনা, নাকি তুই যাকে আব্বা বলছস সে তোর আব্বা না? এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গাররা টের পাবে মেজর ডালিম যে সত্যিকারের মেজর ডালিম তা তার বোধগম্য হবে এই উত্তরের মাধ্যমে। কিছু কিছু কুলাঙ্গার, আমি 2টি ভিডিও ইতিমধ্যে পোস্ট করেছি, এটা 3 নাম্বার ভিডিও হবে মেজর ডালিমকে নিয়ে। সেই 2টি ভিডিওতে কিছু কিছু কুলাঙ্গার কমেন্টস লিখেছে এটা যে সত্যিকারের মেজর ডালিম তার কি প্রমাণ আছে, প্রমাণ দেন। তাই আজকে প্রমাণ দিলাম, তোর মাকে গিয়ে তুই জিজ্ঞাসা কর এটা যে তোর বাবা সত্যিকারের বাবা কিনা, তুই যাকে আব্বা বলস, নাকি কোনো করসপন্ডেন্সের মাধ্যমে তুই জন্ম নিয়েছস, সেটা তোর মাকে জিজ্ঞাসা করলে যেরকম সত্যি হবে। আর মেজর ডালিম যে এটা সত্যিকারের মেজর ডালিম, এবং আমাদের প্রিয় সাংবাদিক, আমাদের সকলের প্রাণের অংশ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যাকে নিয়ে আসছিলেন, তিনি সত্যিকারের মেজর ডালিম, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, সেই কারণে আজকের এই ভিডিওটা একটু সত্য কথা হয়তো বলেছি আমি। আপনারা কেউ মনে করতে পারেন মাসুক ভাই খেপে গিয়েছেন কেন, কিছু কিছু সময়ে খেপে যেতে হয়, কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা আপনার আব্বা কিনা, তখন আপনার মেজাজটা কেমন খারাপ হবে। মেজর ডালিম হলেন বাংলার একজন গৌরবময় পিতা, বাংলাদেশের মানুষের ভালোবাসার অংশ, যারা বাঁচিয়েছিলেন জাতিকে ৭৫ সালে, জাতিকে যারা রক্ষা করেছিলেন, তাদেরকে নিয়ে সন্দেহ করার মতো দুঃসাহস যে কুলাঙ্গারা দেখা, তাদের জন্যই এই জবাব। আপনারা যারা ভালো কমেন্ট